মাই ডিয়ার স্টুডেন্টস, আবার এসে গেছি নতুন ভিডিও নিয়ে। ওয়েলকাম টু মাই চ্যানেল স্বরকমল। আর সামনে উচ্চ মাধ্যমিক পরীক্ষা, আশা করি তোমরা দারুণ প্রিপারেশন চলছে, ভালো করে পড়ছো। তো পড়ার মাঝখানে যদি আমার এই ভিডিওগুলো যদি তোমাদের মনে হয় একটু উপকার লাগবে, তো দেখো আজকে যে আমি যে ভিডিওটি নিয়ে এসেছি এটা আমি দেখো, তোমরা সকলেই জানো যে কবিতার 4টে বড় কোশ্চেন থাকে। আমার 4টে কবিতা আছে: অন কিলিং এ ট্রি, অ্যাসলিপ ইন দ্য ভ্যালি, শ্যাল আই কম্পেয়ার দি, মানে সনেট নম্বর 18, এবং হচ্ছে তোমার দ্য পোয়েট্রি অফ আর্থ। তো আজকে যে কবিতাটি আলোচনা করবো সেটা হচ্ছে অ্যাসলিপ ইন দ্য ভ্যালি। খুব ইম্পর্টেন্ট একটা কবিতা এবং কোশ্চিন অনেকটাই এখান থেকে একটাই কোশ্চিন আর কি, এটা খুব ইম্পর্টেন্ট হচ্ছে সোলজারের বর্ণনা। যদি সোলজারের বর্ণনা খুব ভালো করে করো আর কি, যদি ধরো এই হচ্ছে কবিতা আর কি, তো প্রথম 4 লাইনটা ভ্যালির বর্ণনা দেওয়া আছে, পরের যে লাইনটা দেওয়া আছে টোটাল সোলজারের বর্ণনা। একটাই কোশ্চিন, টোটাল সোলজারের বর্ণনা। যদি একটু ভালো করে পড়ো আর কি, তোমার কোনো কোশ্চেন আসবে না, সোলজারের বর্ণনা আসবে এবং তার সাথে একটা লেজুর থাকে যুদ্ধের মনোভাব, কবির পোয়েটস অ্যাটিটিউড টু ওয়ার। আর এই সোলজারের বর্ণনায় তোমার পার্ট কোশ্চেন হিসেবে আসতে পারে। পার্ট কোশ্চেন, তা তুমি যদি সোলজারের বর্ণনা তুমি ভালো করে জানো আর কি, তা তুমি পার্ট কোশ্চেন লেখা তোমার কোনো ব্যাপারই নয়। আমি একটু কবির মনোভাবটা একটু বলে তারপরে সোলজারের বর্ণনা আমি চলে যাচ্ছি আর কি। একটাই নোট, তুমি দেখো বিভিন্ন জায়গায় টাইটেল এসে গেছিলো প্রথম 2015 সালে, তারপরে প্রত্যেক বছর 16তে এবং 23-এ সোলজারের বর্ণনা এসে গেছে। 17তে লাস্ট লাইন যেটা ইন হিজ সাইড দেয়ার আর 2 ডেড হোলস, ওটা এসেছে। হিজ স্মাইল এসেছে 1922-এ, এটা খুব ইম্পর্টেন্ট। হিজ স্মাইল ইজ লাইক অ্যান ইনফ্যান্ট, ওই লাইনটা খুব ইম্পর্টেন্ট, 19 এবং 22-এ এসেছে। এইরকম একটা কোশ্চেন আর কি। তো আমি একটু বলি যে কবির মনোভাব আসতে পারে লেজুর হিসেবে। তো তুমি লিখবে যে দিস পোয়েম ইজ এ অ্যান্টি ওয়ার পোয়েম, এবং পোয়েট হিমসেলফ ওয়াজ এ সোলজার, এবং কবিও কিন্তু অ্যান্টি ওয়ার পোয়েট। হি আন্ডারস্টুড দ্য সাফারিংস অফ দ্য সোলজার। তিনি যুদ্ধের যে রিয়েলিটি যেটা তিনি খুব ভালো করে বুঝতেন আর কি, সেই জন্য তিনি এই যুদ্ধবিরোধী একটা কবিতা লিখেছেন, যেখানে একটা ইয়ং সোলজার মারা গেছে এবং তার বডিটা একটা ভ্যালিতে পড়ে আছে আর কি, ঘাসের মধ্যে। এবং দিস পোয়েম, মানে অ্যাসলিপ ইন দ্য ভ্যালি পোয়েমস, দিস পোয়েম রিফ্লেক্টস দ্য পিটি অফ ওয়ার, দ্য ফিউটিলিটি অফ ওয়ার। অনেকটা উইলফ্রেড ওয়েনের যেটা কবিতা আছে, সেই কবিতার মধ্যে ফিউটিলিটি, কবিতার নামই ফিউটিলিটি আর কি, সেই কবিতাটা অনেক সাবজেক্টটা এই কবিতার সঙ্গে রিলেট করে আর কি। এইটুকু লিখলেই যথেষ্ট আর কি। আর সোলজারের বর্ণনাটা আমি আসি, একটাই প্রশ্ন তুমি ভালো করে রেডি করবে। এবার সোলজারের বর্ণনায় কী আছে, আমি একদম বাংলা ইংলিশ মিলিয়ে আমি একটু বলছি। তুমি যদি কবিতাটা পড়ে, আমি একটু বাংলা মানে বলছি। প্রথম যে লাইন যেটা লিখবে, এ সোলজার দেয়ার ওয়াজ এ ইয়ং সোলজার, অথবা সোলজার ওয়াজ ভেরি ইয়ং। যদি পাস্ট টেন্সে লিখো, দ্য সোলজার ওয়াজ ভেরি ইয়ং, এ ভেরি ইয়ং সোলজার, হি লাইজ ওপেন মাউথ ইন দ্য স্মল গ্রিন ভ্যালি। মুখটা হা করে তিনি শুয়েছিলেন আর কি। তারপরে দেয়ার ওয়াজ এ পিলো, একটা বালিশ ছিল, মেড অফ ফার্ন বিনিথ হিজ হেড, তার মাথার নিচে একটা বালিশ ছিল ফার্ন গাছের তৈরি। বারবার কবি বলবেন হি অ্যাসলিপস, হি অ্যাসলিপস ইন দ্য, যেটা তুমি লিখবে ইন দ্য সানলাইট। তারপরে হিজ বডি ওয়াজ লাইং স্ট্রেসড ইন দ্য হেভি আন্ডারগ্রোথ। তাহলে মাথাটা গেল ফার্ন গাছের ডালের নিচে, আর টোটাল বডিটা হেভি আন্ডারগ্রোথ, কথাটার মানে হচ্ছে ঘন ঝোপঝাড়। টোটাল বডিটা ওখানে শায়িত আছে, স্ট্রেসড আছে আর কি, ঘন ঝোপঝাড়ের মধ্যে আর কি। তারপরের লাইনে আছে, তুমি পরপর লাইনটা মুখস্থ করে লিখবে আর কি, কবিতা থেকে মুখস্থ করলেও কোনো সমস্যা নেই। হিজ ফিট আর অ্যামং দ্য ফ্লাওয়ার্স, পাগুলো ফুলের মধ্যে আছে, এটা একটা সিম্বলিক একটা ইঙ্গিত দিয়েছে আর কি। তারপরে যেটা আছে যে তাকে দেখতে কেমন লাগছে, হি লুকস পেল, তাকে দেখতে ফ্যাকাশে, কারণ তার মারা গেছে তো, বডিটা ব্লাডলেস হয়ে গেছিলো আর কি। তার সঙ্গে বেডটা কেমন ছিল, ওয়ার্ম গ্রিন সানসোকড বেড, হি লুকড পেল ইন দ্য ওয়ার্ম গ্রিন অ্যান্ড সান সোকড বেড। ওয়ার্ম বলতে উষ্ণ, সূর্যের আলোতে, গ্রিন মানে সবুজ ঘাসে আচ্ছাদিত, আর সূর্যের আলোয় আলোকিত বিছানা আর কি। তারপরেই সে বারবার যেটা বলছেন কবি, মনে হচ্ছে তার জন্য ঘুমিয়ে আছে। তার ঠিক পরে যে লাইনটা আছে, তার স্মাইলটা, এই লাইনটা ধরে কিন্তু কোশ্চেন আসে, অনেক সময় পার্ট কোশ্চেন আছে। হাসিটা কেমন ছিল, যদি দুটো লাইন মনে রাখবে, হিজ স্মাইল ইজ কম্পেয়ার্ড টু অ্যান ইনফ্যান্ট, একটা চাইল্ড, একটা বাচ্চা ছেলের সাথে তার হাসির তুলনা করা হয়েছে। এবার সেই হাসিটা কেমন, হিজ স্মাইল যেরকম বাচ্চা ছেলের হয়, হিজ স্মাইল ইনোসেন্ট, পিওর এবং জেন্টেল। জেন্টেল, পিওর এবং ইনোসেন্ট, তিনটে ওয়ার্ড লিখবে, জেন্টেল, পিওর এবং ইনোসেন্ট। বইয়ে দেওয়া আছে জেন্টেল উইদাউট গাইল, ওই উইদাউট গাইলের কথাটা মানে হচ্ছে পিওর এবং ইনোসেন্ট। তাহলে হাসিটা দুটো বাক্য তুমি লিখবে, হাসিটা তুলনা করা হয়েছে একটা ইনফ্যান্টের সাথে, আর হাসিটা ছিল জেন্টেল
পিওর এবং ইনোসেন্ট, এই লাইন ধরে প্রশ্ন আসে। তারপরে কবি আর একটা লেজুর প্রশ্ন আসে, নেচারকে কবি কী রিকোয়েস্ট করলো? দ্য পোয়েট রিকোয়েস্টেড অথবা রিকোয়েস্ট নেচার টু কিপ দ্য সোলজার ওয়ার্ম। ওকে সোলজারটাকে, বডিটাকে উষ্ণ করার তিনি বললেন কথা, রিকোয়েস্ট করলেন নেচারকে, সে সূর্যের মাধ্যমে হতে পারে আর কি। কারণ হি মে ক্যাচ কোল্ড, তিনি ভাবলেন হয়তো তার ঠান্ডা লেগে যেতে পারে, বিকজ হি ওয়াজ লাইং বা হি ইজ লাইং ইন দ্য ওপেন এয়ার, খোলা মাঠে আকাশে শুয়ে আছে তাই আর কি। তারপরে একটা লাইন আছে, এই লাইন দিয়েও প্রশ্ন একবার এসেছে, দ্য হামিং ইনসেক্ট ডু নট ডিস্টার্ব হিজ রেস্ট। ওই গুনগুন করা পতঙ্গগুলো তার রেস্টে ব্যাঘাত ঘটাতে পারছে না। এখানে রেস্ট মানে নর্মাল যে বিশ্রাম নেয় মানুষ, ঘুমের রেস্ট, আর ইটার্নাল রেস্ট আছে যখন মানুষের মৃত্যু হয় আর কি। তারপরে তিনি আবার বলছেন যে তার মানে তিনি শুয়ে আছেন আর কি। তারপরে দুটো লাইন আছে, ওয়ান হ্যান্ড অন হিজ ব্রেস্ট, সোলজারের একটা হাত ছিল তার বুকের উপরে। আর লাস্ট লাইন, এই লাইন দিয়েও কোশ্চেন আসতে পারে, ইন হিজ সাইড দেয়ার আর টু রেড হোলস। আবারও বলছি, ইন হিজ সাইড দেয়ার আর টু রেড হোলস। হিজ স্মাইল ইম্পর্টেন্ট, আর এই লাস্ট লাইনটা ইম্পর্টেন্ট যদি পার্ট কোশ্চেন আসে। আর টু রেড হোলস মানে কি? টু রেড হোলস মানে বুলেট উন্ডস মার্কড বাই ব্লাড, বুলেট উন্ডস মার্কড বাই ব্লাড, এবং দিস লাইন ইন্ডিকেটস দ্য সোলজার ইজ অ্যাকচুয়ালি ডেড। এই লাইনের মাধ্যমে কবি বুঝতে পারলেন, পাঠকরা বুঝতে পারলো, রিডাররা, যে সত্যি সোলজারটা মারা গেছে আর কি। এখানেই কবিতার একটা ট্র্যাজেডি আর কি, যে যুদ্ধ করতে গিয়ে একটা ইয়ং সোলজার মারা গেল এবং যার কোনো তো দোষী ছিল না, এবং সব থেকে বড় কষ্টের ব্যাপার যে তার বডিটা ওরকম একটা ঘন ঝোপঝাড় জঙ্গলের মধ্যে ভ্যালির কাছে ওইরকম সে শুয়ে আছে, তার বডি হয়তো সেরকম করে সৎকারই হয়তো হবে না, সে যে ধর্মেরই হোক না কেন আর কি। এটাই কবিতার বিষয়বস্তু। সোলজারের বর্ণনা আমি আরেকবার জাস্ট সাম আপ করে ভিডিও শেষ করবো, যে দ্য সোলজার ওয়াজ ভেরি ইয়ং, হি লাইজ ওপেন মাউথ ইন দ্য স্মল গ্রিন ভ্যালি, হিজ মানে there is a pillow in his head and fern under the fern, and his body lying stressed in the heavy undergrowth. He looked, যে টেন্সে লিখবে আর কি, he looked pale in the warm green sun-soaked bed, একদম ছোট ছোট বাক্য লিখবে, his feet are among the flowers, his smile is like an infant, and his smile is like gentle, pure and innocent. The poet requests nature to keep the soldier warm, either he may catch cold. The humming insect do not disturb his rest, because he is dead, and his one hand is on his breast. And final line, there are two red holes in his side. Two red holes means bullet wounds marked by blood, and this line indicates the soldier is actually dead. And this poem reflects the pity of war, the futility of war. এরকম করে তুমি লিখবে সুন্দর করে, তুমি ওই কবিতার লাইন লিখলেই মনে হয়ে যাবে আর কি। এরকম করে কবিতাটা পড়ো, একদম চাপ নেবে না, এই নোটটাই ঘুরে ফিরে আসে পরীক্ষা, প্রত্যেক বছর তুমি কোশ্চেন স্টাডি করো, একটাই প্রশ্ন ঘুরে ফিরে আসে। ভ্যালির বর্ণনা চলে এসেছে, তাতে সোলজার বর্ণনা খুব ইম্পর্টেন্ট। টাইটেলটা দেখে যাবে, টাইটেলও তাই আসলে দ্য ভ্যালি, সেখানে তোমাকে সোলজার বর্ণনা লিখতে হবে আর কি। এরকম তো আর একটা কবিতা থাকলো আমাদের দ্য পোয়েট ট্র্যাপার, আর একটা ভিডিও নিয়ে আসবো। তো যদি আমার ভিডিওগুলো সত্যিই ভালো লাগে, তোমাদের উপকারে লাগে, তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ।